সোশ্যাল মাধ্যমে বিভিন্ন বিগত বেশ কিছুদিন ধরে বা বলা ভালো যে 4 তারিখের পর থেকেই বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন ছবি ঘুরছে এবং তাতে কখনো দেখা যাচ্ছে বলাটা ভুল, কেউ কেউ লিখছেন যে তৃণমূলের বিভিন্ন নেতা বা কর্মীদের সাথে আপনার সখ্যতাটা বেশি। এটা নিয়ে কি বলবেন? মানে এই যে অভিযোগটা বারে বারে উঠে আসছে 4 তারিখের পর, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ নিয়ে চলি। আমাদের মাথার ওপরে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদা। ওনার নির্দেশ অনুসারে আমরা টিএমসি কালচারে চলি না। একটা কথা আপনাকে বলে দিই, মানুষকে মারাটা যত সোজা, ভালোবেসে কাছে করে নেওয়াটা ততটাই কঠিন। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে যেন তার সঠিক উপায় এবং তার যেন প্রতিদান দিতে পারি। কারণ দেখুন, যে ব্যক্তিগুলো আমাদের বিহারের জয়ের পরে আমাদেরকে মারল, সেই ব্যক্তিদেরকে আমরা মনে করলে অনেক কিছু করতে পারতাম, বা আমাদের শোরুম ভাঙা, আমাদের রাস্তায় থাকা, এই রকম নানা রকম জায়গায় নানা রকমভাবে আমাদের ওপরে টিএমসি অত্যাচার করেছে। আমরা 18 থেকে অত্যাচারিত। সবচেয়ে বড় কথা দেখে নিন, 18-র আগে আমাদের রামনবমী হয়েছিল। সেই রামনবমীতে কয়েক হাজার হাজার লোক হেঁটেছিল, কিন্তু সেই হাঁটাতে কেস দিয়েছিল ডায়মন্ড হারবার থানা, আর সেই কেসেতে মাত্র 2 জন অ্যারেস্ট হয়েছিল। সেটা হচ্ছে গৌতম বাগ এবং উত্তম বাগ। তাদেরকে অ্যারেস্ট করেছিল কারা? তখন টিএমসির পুলিশরা। এবং আমাদেরকে সন্ত্রাসবাদীদের মতো অ্যারেস্ট করে থানা এ থানা ও থানা ঘুরিয়েছে, এমনকি ইনকাউন্টার করে দেওয়ার মতো ব্যবস্থা করেছিল। এছাড়াও 18 তো শুরু করলাম, তারপরেও ছাড়েনি ওরা আমাদের। 21-এ আমার ভাইয়ের বাইক শোরুম লুট করলো, এবং একটা শাড়ি শোরুম ছিল যেটা আমার বড় দাদার, তাদের একদিন ধরে লুট করে জিনিসপত্র নিয়ে যেতে পারে, 3 দিন ধরে লুট করেছে। আমি শুধু এই ধরনের প্রচুর ঘটনা, আমার শোরুম লুট করেছে। আমি শিয়ালদা স্টেশনে রাতের পর রাত কাটিয়েছি ভিখারির মতো। যদি আমরা সেটিং করে চলতাম তো আজকের নয় এই চেয়ারে বসে আছি, এর থেকে আরও উপরের চেয়ারে বসে থাকতে পারতাম। কিন্তু না, আমাদের আদর্শ হচ্ছে হিন্দুত্ববাদী, এবং সত্যি কথা বলবো তার জন্য নিজের প্রাণ যাক আমরা চাই, রাজি আছি। আরেকটা কথা আপনাদেরকে বলি, একটা ছবি যেটা বলছিলেন আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আমি মণ্ডল প্রেসিডেন্ট। আমার মণ্ডলের আন্ডারে 3টে পঞ্চায়েত আছে, যে পঞ্চায়েত সরিষা, কামারপোল এবং পাত্রার গ্রামের উন্নতির স্বার্থে আমি কিন্তু কোনো মানুষের ক্ষতি করতে দিইনি। একটাই কারণ, আমরা সরকারে আছি। যদি মানুষকে অত্যাচার করতাম, ক্ষতি করতাম, তাহলে তো আলাদা রূপ হতো। কিন্তু ওই সময়ও আমরা কিন্তু গ্রামসভার অ্যাকশন প্ল্যান জমা দেওয়ার জন্য আমরা কিন্তু অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে ভিভিজি রামজির যে 125 দিনের কাজ এবং ওই গ্রামে কি উন্নতি হবে সেই কাজ করার জন্য আমরা দাঁড়িয়ে একসঙ্গে বসেছিলাম। তাতে ছিল ওখানকার সংসদগণ ও আমাদের বিজেপির কার্যকর্তা সবাই। যেখানে ছবিটা একটা ছোট্ট করে করেছে, যে ভাইটা ছবিটা পাঠিয়েছে তাকেও অনুরোধ করছি আমি, ওই ছবিটা পুরো পাঠাক, বা পুরো ছবি যদি চাওয়ার ইচ্ছা থাকে আমাদের কাছে চাক, ওই ছবিটার পুরো ছবি আমরা দিয়ে দেবো। যেখানে আছে এক পাশে পাদরা অঞ্চলের প্রধান, এক পাশে আছে আমাদের পাদরা অঞ্চলের উপপ্রধান, তার পাশে আছে পাদরা অঞ্চলের সেক্রেটারি, তার পাশে আছে আমাদের যুব সেক্রেটারি প্রেসিডেন্ট, তাই এবং সামনে আছে আমাদের বিজেপির সমস্ত কার্যকর্তা ভাইয়েরা। ওই ছবি যদি চান আমি দিয়ে দেব। আমি চাইছি এমন কিছু অপপ্রচার করুন যেটা আমি সত্যি করেছি। আমি আপনাকে বলতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার আদর্শে চলা, শুভেন্দুদার নীতিতে চলার লোক আমরা। আমি কথা দিচ্ছি, দুর্নীতি ধরতে হলে ধরে দেখান, আমি রিজাইন দেবো। আর এর একটা কথা বলে দিই, আমাদের ভাবধারা হচ্ছে সত্যের পথে চলা। যদি আমরা টাকা ইনকাম করার কথা ভাবতাম
তাহলে অত কোটি কোটি টাকার আমার ভাইয়ের শোরুম ভেঙে নিয়ে চলে যেত না, আমার দাদার যে জামা কাপড়ের শোরুম ভেঙে নিয়ে চলে যেত না। আর জেল খেটেছি আমরা নবান্ন অভিযানে, তাতেও গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য সৎ, তাই লড়াইও সৎ করব। আর এর জন্য অনেকেই আছে যারা আমাদের বিরোধিতা করবে। আমি কথা দিচ্ছি সেই সব ব্যক্তিদেরকেও ছাড়বো না। যদি আমি অন্যায় করে থাকি, যেমন দল ছাড়বো না, পথ ছেড়ে দেবো। দলকে ভালোবাসি, পথকে ভালোবাসি না। আমি কাজ করলে আমার পথ এসে যাবে। আর একটা কথা আপনাকে বলে দিই, বা আপনাদেরকে বলে দিই, আমরা কিন্তু সত্যের পথে সবসময় আছি, থাকবো, থাকছি। এর জন্য আমার প্রাণ গেলেও কোনো যায় আসে না। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা বলার ইচ্ছা ছিল না, তবু বলে দিচ্ছি। এই যে লাড্ডু বিতরণের সময় যে আমাকে মারা হয়েছিল, মারার পরে যেসব ব্যক্তিরা মেরেছিল, আমি কিন্তু তার বাড়ি গিয়ে মারতে পারতাম। আমাদের বিজেপির ভাবধারা কারোর ওপর অত্যাচার করা নয়, তাকে ভালোবাসে, তাকে বুঝিয়ে সৎ পথে চলার উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যের জন্যই আমাকে সবচেয়ে বেশি যে মেরেছিল নৈরিত বলে যে ছেলেটি, তার বাড়িতে গিয়ে আমার সমগ্র কার্যকর্তাদের নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়েছিলাম, তাকে মিষ্টি দিয়ে এসেছি, তাকে ফুল দিয়ে এসেছি। একটাই কারণ, মানুষ যদি সত্যের পথে থাকে তার মৃত্যু কেউ আনতে পারে না ঈশ্বর ছাড়া। তাই ঈশ্বর আমার মাথার উপরে আছে। বিভিন্ন সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে যে শামীম আহমেদের সাথে আপনার একটি ছবি, বা বিভিন্ন শামীম আহমেদের সাথে বেশ কয়েকটি ছবি, এবং সেটাতে সমাজ মাধ্যমে বারে বারে বলা হচ্ছে যে বিজেপি সরকার এসছে কিন্তু তৃণমূলের লোকেদের সাথে আপনার ঘনিষ্ঠতাটা রয়ে গেছে বা আছে। এই বিষয় নিয়ে কি বলবেন? এবং যেখান থেকে পোস্ট হচ্ছে দেখা যাচ্ছে সেখানে অধিকাংশ ক্ষেত্রে বিজেপিরই বিভিন্ন কর্মীরা সেটার সাথে যুক্ত আছে, কি বলবেন? নমস্কার, আমি গৌতম বাগ। 2017 সালে 31 জুলাই ইন্ডিয়ান আর্মি থেকে আমি পেনশনে আসি। তারপরে একটা শাড়ির শোরুম খুলি। ভেবেছিলাম শান্তিপূর্ণভাবে নিজের ফ্যামিলির সঙ্গে জীবনযাপন ব্যয় করব। সারা জীবন দেশের জন্য দিনকে দিন পাহাড় পর্বতে আমি ডিউটি দিয়ে এসেছি, এবার শান্তিতে থাকবো। কিন্তু এই সিভিলে এসে দেখলাম এখানে শান্তির জায়গায় অশান্তি প্রচুর। এখানে হিন্দুর একটা এমন একটা সমাজ তৈরি হয়েছিল যে যারা রাস্তাঘাটে চলাফেরা অনেক ট্রাপ হয়ে গিয়েছিল। তা আমাকে কিছু মানুষ বলেছিল, দাদা তোমার সঙ্গে প্রচুর আমাদের বর্ণের হিন্দু বর্ণের ছেলে আছে, তো তুমি বিজেপিটা এসো না, অনেকে ভালো লাগবে, অনেকে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সেই জন্য আমি 2017 সালে বিজেপিটা চুজ করি এবং সনাতনীদের রক্ষা করার জন্য একটা ব্রতী নিই। এই 2017 থেকে আমি যখন বিজেপিতে চলি, চারিদিক থেকে আমার বাধা এসেছিল। প্রচুর ছেলে নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি যখন মিটিং করতাম, আমাকে দু জায়গায় অ্যাটাক করা হয়েছিল, একটা আমিরাতে আর একটা আমাদের ওই মনপুরের সাইডে আমাকে অ্যাটাক করা হয়েছিল। তাতেও পেরে ওঠেনি, কারণ জনতা আমার সঙ্গে ছিল, মানুষ আমার সাথে ছিল। তাতেও আমার কিছু হয়নি। আঘাত হয়তো এনেছিল, সেটা শারীরিক আঘাত এনেছিল, মানসিক দিক থেকে আঘাত আনতে পারেনি, কারণ আমি একজন মজবুত আর্মি বাড়ির ছেলে। সমাজ মাধ্যমে যে ছবি একটা আসছে সেটাতে বলা হচ্ছে, বা যারা পোস্ট করছেন তারা বলছেন এটি সেই দিনের ছবি যেদিন জেপি নাড্ডার গাড়ির উপরে আক্রমণ হয় শামীম আহমেদের নেতৃত্বে, এবং সেই কনভয় সেই মিছিলে আপনি ছিলেন। ছবি প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি এইসব যারা বলছে তাদের প্রতি আমার প্রচুর হাসি আসছে, কারণ সিরাকাল আর সরিষারা গুলিয়ে ফেলছে। কোথায় কি সিরাকলে কি হয়েছে সেটা সরিষার থেকে করছে। আর একটা কথা বলুন তো, মানুষের সামনে যে চরিত্রটা আছে, পেছনের চরিত্র সম্বন্ধে কেউ কি একটু জিজ্ঞাসা করে যে মানুষের চরিত্র কীভাবে এরকম চেঞ্জ হয়েছে? যেই মানুষটাকে 2018 সাল থেকে জেল খাটানো হলো, নিজের পরিবার ছেড়ে প্রত্যেকটা থানাতে আমাকে, এমনকি উস্তি থানা থেকে আমাকে আর আমার ভাই গৌতম বাগ আর উত্তম বাগকে সিসি ক্যামেরা অফ করে দিয়ে আমাকে রাত্রিবেলায় বার করা হলো।
ঝমঝম করে বৃষ্টি পড়ছে, উস্তিতে এক জায়গায় নিয়ে গিয়ে দেখানো হচ্ছে। আমরা ভেবেছিলাম আমাদের ইনকাউন্টার করবে, কিন্তু যেহেতু আমি একজন ডিফেন্সের ছেলে, মনটাও যথেষ্ট শক্ত, কিন্তু ইনকাউন্টার করেনি। তবে ওরা দেখলাম 1-1.5 ঘন্টা পরে ফের থানাতে আমাদের ঢুকিয়ে দিল। দেওয়ার পরে ফের শুনলাম যে আমাদের নাকি আবার কেস দিয়ে দিয়েছে। এবার আপনি বলুন, আমরা একটা সম্বন্ধ, যা হোক আমার একটা পরিবার আছে, সেই পরিবারের মানুষগুলো একবার পুলিশের পায়ে ধরছে, একবার উকিলের পায়ে ধরছে, একবার মানে কার কাছে যাবে হতাশ হয়ে পড়েছে। চারিদিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আমরা। বাড়িতে থাকতে পারছি না, বাড়ির ফ্যামিলি অন্যের বাড়ি থেকে লুকিয়ে আছে, আর আমাদের বাড়ি মানে শ্মশানের মতো একটা রূপ নিয়েছিল। সবাইয়ের মুখে আমি একটাই শুনতে পারতাম, এদের 3 ভাইকে পেলেই এদেরকে ব্যবস্থা করে দাও। তাহলে আপনি বলুন, আমাকে প্রথমে ডায়মন্ড হারবার থানা থেকে পর কেস দেওয়া হলো। তারপরে আমার তো একটা মেয়ে আছে, আমি একটা ফ্যামিলি, আমারও তো বাচ্চা আছে। আপনি বলেন তো, আজকে আপনার দিকে আমি প্রশ্ন ছড়ে দিই যে আপনি বলেন তো, আপনার পরিবারের যদি উপরে এটা হতো তাহলে আপনি কি করতেন? আজকে যারা বলছে নেতা হয়েছে, আমি কিন্তু তাদের প্রতি রাগ নেই, আমার তাদের প্রতি হাসি হচ্ছে। তারা অন্তত এটুকুনি বুঝতে পেরেছে যে গৌতম বাগ আজকে তাদের কাছে নেতা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু কোনোদিন নেতা হতে চাইনি, আমি সনাতনীদের হতে চলেছিলাম, যাতে ওদের সাপোর্টে কিছু লোকের সেবা করতে পারি। যিনি মানে যখন এই জেলাতে বিজেপি বলেই কিছু ছিল না, বিজেপি মানে হাতে গোনা কয়েকজনকে দেখতে পাওয়া যেত, সেই সময় জেল খাটতে হয়েছে বিজেপির হয়ে, আপনাকে জেলে থাকতে হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে তার পরবর্তী সময়ে শামীমের সাথে কখনো একবার হলেও থাকতে হয়েছে কেন? মানে ইকুয়েশনটা কি ছিল? কোথাও কি কোনো চাপ ছিল? চাপ আমাকে যখন আপনি বলেন না, আমি তো একটা মেয়ের বাবা, সবার বাড়িতে মেয়ে আছে তো, সেই মেয়ের বাবাকে বিনা দোষে রেপ কেস, এটা কেউ মেনে নিতে পারবো? আমাকে রেপ কেস দিয়ে বিষ্ণুপুর থানা থেকে আলিপুর জেলে পাঠিয়ে দিল। 14 দিন আমি এই কি অকথ্য মানে অত্যাচার আমার প্রতি হয়েছিল, কিন্তু আমি এটা বুঝতে দিইনি কাউকে যে আমার উপরে এত অত্যাচার হচ্ছে। আপনি বলেন তো, আমাকে নিয়ে টেস্ট করানো হচ্ছে। আমি একটা আর্মিতে চাকরি করা ছেলে, আমাকে টেস্ট করানো হয়েছে। মানে টেস্ট করানো মানে আমি আপনাকে বোঝাতে পারছি না, মানে আমাকে টেস্ট করানো হয়েছে, আমি মেডিকেলে টেস্টেড যে আমি রেপ করেছি। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না কোন থানা থেকে কি এলো না এলো, আজ পর্যন্ত কোনো কিছুর হিসাব হলো না স্যার। এই প্রত্যেকটা কেস, প্রত্যেকটার জন্য নিজের বাড়ি, নিজের ফ্যামিলি দিনের পর দিন সাফার হয়েছে। তখন এই মানুষগুলো কোথায় গিয়েছিল? ওই আমাদের পাশে এসে তো একবার বললো না, ভাই তোদের পাশে আমি আছি। এই পুরো ঘটনা আপনাদের উপর যা ঘটেছে, এই সমস্ত কিছুর পেছনে কি শামীম আহমেদ একাই ছিলেন, নাকি আরো কেউ যুক্ত ছিল এই বিষয়ে? না, অ্যাকচুয়াল ওদের মানে কথা এই ছিল যে আমাদের পার্টি করতে দেবে না, বিজেপি পার্টি করতে দেবে না। বিজেপি পার্টি তোমরা করতে পারবে না, যেহেতু আমরা সনাতনকে ভালোবাসি। হিন্দুদের জন্য আমি এই জিনিসে ব্রতী হয়েছিলাম, যেহেতু ইন্ডিয়ান আর্মিতে আমি চাকরি করা ছেলে। আমার মনকে ছুঁয়ে গিয়েছিল যে কিছু তো করে দেখাতে হবে। তবে এটুকুনি ভুল করে ফেলেছি আমি, যে আমি বুঝতে পারিনি যে আর্মির জীবন আর সিভিলের জীবনটা এতটাই মানে আমাদের আর্মিতে কিন্তু এই জিনিসগুলো হতো না, একে অপরের সঙ্গ দিত। আজকে আমি যেসব ভাই বন্ধুরা আমার নামে কুৎসা ছড়াচ্ছে, আমি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা কুৎসা কেন ছড়াচ্ছেন? আপনারা কি চান আমার কাছে? আমি সরে যাব? এরকম ব্যাপার নেই। আপনি 4 তারিখে ছিলেন না কেন? 4 তারিখের আগে আপনি কোথায় ছিলেন দাদা? আপনি শুধু আমাকে এটি জানান। 4 তারিখের আগে এই যে ছেলেগুলো, এই সৌরভ, এই রাজেশ, এই ছেলেগুলো যে এই উত্তম বাগ, এই দীপক, এরা যে ছিল, তারা তো প্রাণটাকে বাজি রেখে নিজের জীবন বিপন্ন করে আজকে যদি জিতে যেত দাদা, দিদি আপনি বলুন, তা জিতে গেলে আমাদের কি এখানে পেতেন না? আমাদেরকে আজকে জিতে গেলে কি করা হতো? ফুল, এই ফটো দিয়ে ফুলে চিপকে থাকতাম আর আজকে সেই সব ব্যক্তি আমাদেরকে জিজ্ঞেস করছে যে এরা কোথায় ছিল? তারা তো দেখেছে যে এই 4 তারিখের আগে আমরা কিভাবে লড়াইটা দিয়েছি। আজকে সবাই বলছে দেবাংশু পান্ডার পিএটা কেন হব না? 22 তারিখ থেকে ও পশ্চিমবঙ্গের যে ত্রাস ছিল জাহাঙ্গীরের, সেই 22 তারিখ থেকে ওর চোখে চোখ রেখে নিজের জীবন বিপন্ন করে আজকে
এই জিনিসটাকে তৈরি করেছি, আজ এই হিংসা করলে তো হবে না। তখন তোমরা কেন হিংসা করোনি যে আমিও এই 4 তারিখের আগে দাদাদের সঙ্গে লড়বো? তখন তো আমার কোনো রকম কষ্ট হতো না। তোমরা যখন 4 তারিখের আগে লড়াই লড়নি, আর এখন এসে বলছো আমরা কে? এই 22 তারিখ কেন, এই 2017 থেকে এদের পুরনো হিস্ট্রিগুলো আপনারা চেক করুন যে আমরা অ্যাকচুয়াল কে। নমস্কার, আমাদের মিডিয়া বন্ধুদের নমস্কার জানিয়ে আমি বলছি, আমার নাম দীপক বাগ। আমি মালিক হচ্ছে সরিষা বাগ অটোমোবাইলস হন্ডা শোরুমের। আমার দাদারা রাজনীতি করে, বিজেপি করে, বহুদিন আগে থেকে করছে। 2017 সাল থেকে জেল খেটেছে, 18 জেল খেটেছে, বিভিন্ন ক্ষেত্রে মারধর খেয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমি কোনোদিন কোনো রাজনৈতিক ঝান্ডা ধরিনি, হ্যাঁ, আজও পর্যন্ত ধরিনি। কিন্তু 2021 সালে যেহেতু আমার দাদারা বিজেপি করতো, ওদেরকে না পেয়ে আমার শোরুম শামীম আহমেদের পার্টি অফিসের ঠিক পাশে বা সরিষা বাগ অটোমোবাইলস, যেখান থেকে একটা মব 3 তারিখ আপনার ভোটের রেজাল্ট আউট হওয়ার পরেই 3 তারিখ টোটাল ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইন কাট আউট করে দুই দিকে পুলিশ ভ্যান দাঁড় করিয়ে 500 থেকে 1000 মব আমার শোরুম ভাঙচুর করে, হ্যাঁ, সেই শোরুম থেকে 47খানা নতুন বাইক প্লাস আমার শোরুমের সমস্ত কিছু A to Z নিয়ে চলে যায়। শুধু রেখে যায় আমার মায়ের 2খানা ফটো আর বাবার ফটো। আমার শোরুমের যে পিতলের ঠাকুরগুলো ছিল, সেই ঠাকুর পর্যন্ত ওরা নিয়ে চলে গেছিলো। শোরুমের একটা অংশটাও ঠিক রাখেনি। শোরুম দেখলে আপনারা ভাববেন হয়তো এটা শ্মশান। শোরুমের আমার আগের ফটো, শোরুমের পরের ফটো, সমস্ত কিছু আমার কাছে রয়েছে। কিন্তু আমি কোনো রকম রাজনীতির লোক নই। একদম। এরপরে যখন আমার শোরুম ভাঙা হয়ে যায়, আমি টোটাল সবাইকে, এসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবাইকে ফোন করেছি, কিন্তু কারোর ফোন ওই সময় পাওয়া যায়নি। আমি তার পরের দিন থানায় গিয়েছিলাম, থানায় অফিসার আমার সাথে দেখা করেনি। আমাকে, আমার বউ, আমি, আমার বাচ্চা সবাইকে নিয়ে আমি সকাল 10টায় থানায় গিয়েছিলাম। থানা অফিসার কেউ ছিল না। আমি সকাল থেকে থানায় বসেছিলাম। যখন আইসি আসে, আমার বউ, আমি আইসির পায়ে ধরে করজোরে কান্না করি যে আমার এই কেসটা এফআইআর নেওয়া হোক। ওরা বলছে কিচ্ছু করা যাবে না, আপনারা চলে যান, পার্টি অফিসে চলে যান, ওখানে শামীম আহমেদ আছে, ও যদি পারমিশন দেয় তাহলেই কিছু ব্যবস্থা হবে। সেই সময় পুলিশের আধিকারিক কে ছিলেন বা আপনারা যার কাছে আমি গেছিলেন আধিকারিক ছিলাম, আমি একমাত্র মেজবাবুর নামটা জানি, রবীন্দ্রনাথ বলে নাম আছে ওনার, আর আয়ও ছিল পারভেজ মন্ডল। আচ্ছা। আমার ওই কেসটার আয়ো মানে কি যখন পরবর্তীতে আপনাকে বলছি ফের আমি, তো আমি ফের এসে এখানে যে নেতা ছিল শামীম আহমেদ, তার কাছে আসি, আমার বউকে নিয়ে গিয়ে শামীমের পায়ে ধরি, শামীম ধাক্কাধাক্কি মারে, আমরা বেরিয়ে আসি, হ্যাঁ, ফের থানায় যাই। তারপর থেকে থানায় অফিসাররা আসে না। আমি নিয়মিতভাবে সকাল 10টায় যেতাম, সন্ধ্যে 7টায় ফিরতাম, কিন্তু আইসি কোনোভাবে আমার সাথে মিট করতো না। বাধ্য হয়ে আমি বাই পোস্ট আমার কমপ্লেনটা পাঠাই এবং বাই মেল আমি আমার কমপ্লেনটা পাঠাই। পাঠানোর পরে 9 তারিখে আমার যা কমপ্লেন ছিল সেই কমপ্লেনটা লঞ্চ করা হয়নি, কিন্তু ওখানকার একজন অ্যাডভোকেট ছিল থানায়, বড় মানস বলে তার নাম, মানুষকে ডেকে সেই তাদের মোতাবেক যাতে লেখা হয় একটা নথি যে এইভাবে হয়েছে, ছোট করে জিনিসটাকে হঠাৎ দেখিয়ে একটা এফআইআর লঞ্চ করা হয়। মানে আপনার এফআইআর আপনি আপনার বয়ানে লিখতে পারেননি, ওনাদের তৈরি করে দেওয়া বয়ানে আপনাকে সই করতে হ্যাঁ, হয়েছিল। এবার ওই বয়ানটা লেখার পরে এফআইআরটা লঞ্চ হয়। এফআইআর লঞ্চ হওয়ার পরে বড়বাবু, মেজবাবু এবং আইসি আপনার আইও 3জন মিলে আমাকে ভেতরে ডাকে, ভিডিও করে, হ্যাঁ, যে বলুন কে কে করেছে। আমাকে বাইরে আগে বলে দেওয়া হয়েছিল যে কিন্তু শামীম, মইদুল এদের নাম বলা যাবে না, কিন্তু বাইরে বলে ভেতরে ঢুকিয়ে বলেছিল এবার বল, ভিডিও করছে, বলছে কে কে করেছিল বল। আমি তখন, আমাকে বলে দিয়েছিল আগে থেকে যে বলবে কিন্তু একটা মব করেছিল, কিছু মানুষ করেছিল। সেইভাবে আমি আমার সেই বিপদের সময়, হ্যাঁ, আমি বলেছিলাম মানুষজন করেছে বলে ভিডিও হয়েছে, হ্যাঁ। তারপর এটা হয়ে যাওয়ার পরে, রেকর্ডিং হয়ে যাওয়ার পরে বড়বাবু, মেজবাবু, আয়ো বলছে আমাকে 3 লাখ টাকা করে, আমাকে 3 লাখ টাকা করে দিতে হবে আর নতুন বুলেট কিনে দিতে হবে, তবে আপনার এফআইআর লঞ্চ করবো। মানে সরকারি পুলিশ তারাই ডিমান্ড করেছিল আপনার কাছে যে নতুন এবং গাড়ি পয়সাও কিনে দিতে নিয়েছে হবে। আমার থেকে প্রচুর। আচ্ছা। ডেমনগাঁও থানা।
সেই সময় তদানীন্তন আইসি কে ছিলেন? আইসির নাম আমি বলবো, আমার ঠিক এই সময় খেয়াল নেই, কিন্তু আমার মেজবাবুর নাম হচ্ছে রবীন্দ্রনাথ, আর আমার যে ইনভেস্টিগেশন অফিসার ছিল তার নাম হচ্ছে পারভেজ, তার নাম খেয়াল আছে আমার। আচ্ছা, তো পরবর্তীতে এটা নিয়ে কোনো step নেওয়া হয়েছিল? পরবর্তীকালে আমি তো এইটা হওয়ার পরে আমি আমাকে ঠিক সেই মানে বলের মতো করে দিল, থানা থেকে লাথি মেরে পাঠালো শামীমের অফিসে, শামীম লাথি মেরে আমাকে পাঠায় থানায়। মানে কেউ কোনো সলিউশন নাই, আমি আমার শোরুম ভাঙচুরে পড়ে আছে। হ্যাঁ, ইভেন আমি যখন একদিন রাত্রেবেলায় কমপ্লেন করার জন্য বারবার যাতায়াত করছি, আমাকে রাত্রেবেলায় ওরা 10-12 জন মিলে টার্গেট করে ড্যামোটাবার থেকে আসছি। হ্যাঁ, ওরা আমাকে মেশিন পার ঠেকিয়ে বলছে তুই কমপ্লেন করতে যাবি না, কমপ্লেন করতে যাবি না। সেটা কে ছিল? আরেকটা জিনিস ওরা আমাকে বলছে, যখন আমি থানায় গেছিলাম একদিন, মেজবাবু আর বড়বাবু বলছে তুই একটা কাজ কর, তুই পারিস তোর কমপ্লেন লজ করবো, তুই তোর বড়দাকে আর মেজদাকে গিয়ে রাস্তায় ওপেন মার। আচ্ছা, ওদের বাড়ি থেকে টেনে বের করে নিয়ে আয়। ওরা সাহসটা পেলে কি করে বিজেপি করা এই অবস্থা ওইখানে টেনে? কে বলছে? বড়বাবু মেজবাবু রবীন্দ্রনাথ বলছে তোর দাদাদের টেনে বের করে নিয়ে তবে তোর কমপ্লেনটা আমি নেবো, নাহলে তুই 1 পয়সা পাবি না। আচ্ছা, তারপরে আমি জানি আমার ভবিষ্যৎ থেকে আমার শিক্ষা আমার কাছে বড়। আমি সেই বাড়ি থেকে পরিবার থেকে বিলং করি না, সেটা করতে পারিনি, কিন্তু আমি জানি আইনের পথে চলবে। আমি সেই জন্য বাই স্পিড পোস্ট মেল করে আমার এফআইআরটা লজ করেছিলাম। তারপরে প্রতিনিয়ত যে আয়ো আছে আমার থেকে টাকা নিত। যা গাড়িগুলো এই কেসটা হওয়ার পরে যে গাড়িগুলো থানায় জমা পড়লো, সেই ছবি পর্যন্ত আমি যখন থানায় জমা পড়ে সেই ছবি পর্যন্ত আমি আমার কাছে তুলে রেখেছি, কিন্তু থানা থেকে থানার অফিসাররা সেই গাড়িগুলো বিক্রি করে দিত, কিন্তু আপনাকে হ্যান্ডওভার করেনি? আমাকে হ্যান্ডওভার করেনি। কিন্তু আপনি গাড়িগুলোকে চিনতে পেরেছিলেন? আমি চিনতে পেরেছি এবং ছবি তুলে রেখেছিলাম। আচ্ছা, এই গাড়িগুলো কি লোকালে বিক্রি করেছে না বাইরে বিক্রি করেছে? না, কাকে বিক্রি করে যায় না, কিন্তু যে গাড়িগুলো আমার গাড়ি আমি ট্যাক্সি নাম্বার দিয়ে ফটো তুলে নিয়ে চলে এসেছিলাম, সেই গাড়ি থানায় যখন জমা পড়েছে আমি ট্যাক্সি নাম্বার ধরে মিলিয়ে এনেছিলাম। ফটোটা কি আপনার কাছে আছে? আছে, দেখান। আমি আপনাকে দেখাচ্ছি, ধরুন। এইটা ধরুন, এটা আমার শোরুমের পূর্ববর্তী, মানে যখন দেখি সামনে করুন। মানে যে হ্যাঁ, সময় এটা- শোরুমে গাড়িগুলো ছিল এটা এই তার সময় ছবি? তার আগের দিনের ছবি এটা থানায় যে গাড়িগুলো দেখা গেছে দেখাচ্ছি আমি আপনাকে। দেখুন, এইটা থানার ছবি। এই গাড়িগুলো থানাতে জাল গাড়িতে ছিল, মানে জালটি করে ঘেরা ছিল। আচ্ছা, এই গাড়িগুলো কি পরবর্তীকালে আপনি আর থানায় দেখতে পেয়েছিলেন? না, আমি সূত্র মারফত খবর পেয়েছি। এই গাড়িগুলো যেটা আমি পাইনি, আমি জানলাম যে এই গাড়িগুলো কী হয়েছে। এই গাড়িগুলো থানা থেকে ডিল করে মেহবুবা রহমান গায়েন তখন তৎকালীন দায়িত্বে ছিলেন, এবং তার সাথে যারা যারা সাকরেদ ছিল এরা তখন তৎকালীন গাড়িগুলো থানা থেকে ডিল করে বিক্রি করেছিল। মানে আপনি কোনো গাড়ি ফেরত পাননি? আর আমি গাড়ি ফেরত পেয়েছি। আমি আমার যতগুলো গাড়ি চুরি গেছিল তার মধ্যে কিছু অংশ গাড়ি আমি বাই কোর্ট পেয়েছিলাম, যাদের কারো ইঞ্জিন ছিল না, কারোর কি চ্যাসিস ছিল না। যে অবস্থা আমি পেয়েছি, মানে সেটা বলার নয়। কত টাকার মোটামুটি গাড়ি নিয়ে গেছে? দেখুন, আমার টোটাল 47খানা গাড়ি চুরি হয়েছে, পুরনো নতুন মিলিয়ে, এবং টোটাল একটা শোরুমের যা অ্যাসেট হয়, টোটাল অ্যাসেট চুরি হয়েছে। হ্যাঁ, শুধু আমার মা বাবার ফটো ছাড়া, হ্যাঁ, ইভেন আমার যে পিতলের ঠাকুর ছিল সেগুলোও চুরি হয়েছে। আমি 6 মাস 8 মাস শোরুম খুলতে পারিনি, ওই অবস্থায়, অবস্থায় শোরুম ভাঙা অবস্থায় মেন রোডে পড়েছিল। তো সরকার থেকে, আমাদের কেন্দ্র সরকার থেকে সেই সময় যারা ভোট পরবর্তী হিংসায় যারা ভিকটিম, হ্যাঁ, আমার নাম ছিল, আমার শোরুমে এসেছিলো, এসে তারা বাইট নিয়ে গেছে। শোরুমের ফটো কেন্দ্র নেতৃত্বের কাছে রয়েছে, তারা দেখলেই, তাদের আর্কাইভ খুলে দেখলেই বুঝতে পারবে যে আমার শোরুমের টোটাল ফটো তাদের কাছে রয়েছে। আচ্ছা, এই যে রাস্তায় আপনি বললেন একদিন আপনাকে দাঁড় করিয়ে ভয় দেখানো হয়েছিল যে আপনার 2 দাদাকে বিজেপি করা যাবে না, এটা কে করেছিল? চিনতে পেরেছিলেন? আপনাকে এটা কে ভয়টা এটা দেখিয়েছিল? শামীম আহমেদের কিছু লোকজন ছিল, হ্যাঁ, তাদের নাম, একজনের নাম পাঁচু, হ্যাঁ, আর যে রাজা নাম ছিল, নামগুলো আমি ঠিক নেই, একজনের নাম রাজা। হ্যাঁ, এরা এগুলো করেছিল, এবং সাংঘাতিক মেশিন পার্ট নিয়ে রেখেছিল ওদের কাছে। আপনি কি লোকাল থানাতে জানিয়েছেন? লোকাল থানায় যখন জানাতে গিয়েছিলাম, আমার তো প্রথম থেকে কেসই নেওয়া হয়নি, আর এই লোকাল থানায় যখন জানাতে গেছি, বলছে যে এখানে থেকে তৃণমূলের রাজত্ব থেকে তোমরা বিজেপি কথা ভাবলে কি করে। এখন তো সরকার পাল্টেছে, এখন কি থানার ভূমিকা একই রকম আছে নাকি এখন দেখুন, কিছুটা হলো ঠিক সরকার হয়েছে? পাল্টেছে, সরকার পাল্টালে কি হবে, মানুষ পাল্টায়নি তো। সরকার পাল্টে গেছে, এখনো সেই মানুষগুলো
কিছু কিছু জায়গায় সেই দুপুর 12টার বিজেপি হয়ে গিয়েছে। এখন তারাই চাইছে যারা পুরাতন বিজেপি তাদেরকে সাইড করে দিয়ে তারাই এখন ফের দায়িত্ব নেবে। এতে কি হচ্ছে, যাদের সত্যিকারতেই মানে মানে মানসিকতা আছে তারা ঝগড়াঝাটিতে যাবে না। প্রকৃত যারা বিজেপি এখন তারা সাইড লাইন হয়ে যাচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে তারা প্রকৃত বিজেপি। যারা জেল কেটেছে, যারা মার খেয়েছে, যারা রক্ত দিয়েছে এই পার্টির জন্য, তাদেরকে এখন প্রমাণ করতে হচ্ছে তারা বিজেপি। আর যাদের কোনো প্রমাণ নেই তারা বলছে আমরা বিজেপি। হ্যাঁ হ্যাঁ, আমি সকালে আমার দাদার থেকে আমার মালিকের থেকে খবর পাই যে শোরুম এরকম হয়েছে, বা আদার্স অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে, রাত্রেবেলাই জানিয়েছে। যখন হয় এটা সন্ধ্যাবেলা হয়েছিল 9টা নাগাদ, তো পরে তো জানতে পেরেছিলাম। তো সকালে যখন আমি আসি তো দাদার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম পুরো শোরুমের সাথে শোরুমে দেখার কোনো মানে সে কি বলবো, মানে সে দেখা যাওয়ার সে দেখার মতো জিনিস ছিল না, যেহেতু ওটা আমাদের পেটের ভাতের জায়গা, ঠিক আছে। তো পুরো ভেঙে কিছু ছিল না, কোনো গাড়ি ছিল না, সামনের স্যাটার ব্যাটা পুরো তোলা, পুরো ভেঙে কেটে তুলে নিয়েছিল, কাঁচ পুরো ভাঙা ছিল, কিছুই ছিল না। তো এসে ঘুরে দেখে দাদা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে কেন্দ্রীয় থেকে কিছু লোক এসেছিল, তো ওনারা দাদাদেরকে ডেকেছিলেন। তো ওনারা বললো যে তোমার ভয়েতে বেরোতে পারেনি। তো আমি এসেছিলাম, এসে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছিল, কারা করেছিল, কিছু জানেন? তো আমি তো ছিলাম না, দেখিনি কাউকে, কি করে জানবো কি হয়েছিল, ঠিক আছে। মানে এরপরে কখনো কি আপনাদের কারো কেউ আপনাদের কিছু বলেছে বা এরকম কোন কোনো কি বিষয়? না, আমাদের কেউ হয়েছে? কিছু বলেনি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে আপনাদের- আমাদেরকে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করে। আপনার নামটা এবং আপনার বাড়িটা কোথায়? আমার নাম সৌমিত্র হালদার, আমার বাড়ি হচ্ছে রত্নেশ্বরপুর, ডায়মন্ডহাট রত্নেশ্বরপুর। আপনি কোন দোকানে কাজ করেন? আমি বাগড় হিসেবে ম্যানেজার। আচ্ছা, আপনার নাম? নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.